আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনবেন সর্বোচ্চ আদালত। রিভিউ থেকে ফের আপিল শুনানি হতে যাওয়ার ঘটনা মানবতাবিরোধী অপরাধের মামলায় এটিই প্রথম। বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মানা, ন্যায়ভ্রষ্ট বিচার, সাক্ষ্য প্রমাণে নানা অসঙ্গতি সহ 4টি যুক্তি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে আপিল বিভাগ। আর আজহারের এই আপিল মঞ্জুর হলে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের পুরো বিচার প্রক্রিয়ায় প্রশ্নের মুখে পড়বে বলে জানিয়েছেন আইনজীবীরা। তামজিদ সুমনের রিপোর্ট। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদন আপিলে ঝুলে থাকলেও শুনানির উদ্যোগ নেয়নি কোনো পক্ষই। তবে 5 আগস্টের পর পাল্টে যায় দৃশ্যপট। এটিএম আজহারের রিভিউ শুনানি আসে আপিল বিভাগের কার্যতালিকায়। মঙ্গল ও বুধবার এই দুদিন আজহারের রিভিউ শুনানি হয়। শুনানিতে উঠে আসে মানবতা বিরোধী অপরাধ মামলায় বিচারের নানান অসঙ্গতি, আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মানা, ন্যায়ভ্রষ্ট বিচার, সাক্ষ্য প্রমাণে নানা দিক তুলে ধরা হয়। সব কিছু বিবেচনায় নিয়ে আজহারের রিভিউ মঞ্জুর করে আপিলের শুনানির দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত। ওনারা যেভাবে ইন্টারপ্রিট করেছেন আইনটাকে, সেই ইন্টারপ্রিটেশনটা ম্যালাফাইড ছিল। এই গ্রাউন্ড আমরা নিয়েছি। অ্যাপেলেট ডিভিশন 2019 সালে যে রায় দিয়েছিলেন, সেখানে ওনারা ইন্টারন্যাশনাল ল মানেন নাই এবং ইন্টারন্যাশনাল লর সাথে কমপ্লাই করার রিকোয়ারমেন্ট ছিল 1973 এর আইনে। এটা খুব বড় একটা গ্রাউন্ড এবং আইনই বলা আছে মানতে হবে আন্তর্জাতিক আইন, ওনারা মানেন নাই। এই মেইন গ্রাউন্ডে রিভিউ অ্যালাউ হয়েছে। জামাতের এই নেতার আপিল মঞ্জুর হলে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের বিচার প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়বে। আমরা পুরো প্রক্রিয়াটাকে চ্যালেঞ্জ করেছি। ডেফিনেটলি আমরা পুরো প্রক্রিয়াটা বলছি। আব্দুল কাদের মোল্লা সাহেবের যে রায় দেওয়া হয়েছে, ওই রায়টা ইনকারেক্ট, এটা আমরা চ্যালেঞ্জ করেছি। এখন যদি ক্রিমিনাল ফিল্ডে যখন শুনানি হবে, যদি আমাদের বক্তব্য অ্যাকসেপ্ট করে, অবভিয়াসলি এটা কোয়েশ্চেন রেজ হবে আব্দুল কাদের মোল্লা সাহেবের রায় এবং তার পরবর্তীতে যত রায় হয়েছে, ওটার মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে কিনা ওটা আমরা এক্সপ্লোর করতে পারবো। আজহারের রিভিউ শুনানিতে মতামত নেওয়া হয় বর্তমান ট্রাইব্যুনালের প্রসিকিউশনের। তারাও পুরনো ট্রাইব্যুনাল আইনের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর অধীনে গঠিত যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেখানে আন্তর্জাতিক আইনের যে ডেফিনেশন এবং যে প্রসিডিউর, সেগুলো অ্যাপ্লিকেবল হবে না। এবং তারপর থেকে 2024 সাল পর্যন্ত ট্রাইব্যুনালে যত বিচার হয়েছে, সেগুলো ওই জাজমেন্টের আলোকেই এই বিচারগুলো হয়েছে। 13 বছর ধরে কারাগারে রয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম, এর মধ্যে 10 বছর কন্ডেম সেলে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির বর্ধিত সভাস্থল সংসদ ভবনে এলডি হল মাঠে আছেন আমাদের সহকর্মী ইফতেখার রেজা। সরাসরি যাচ্ছি তার কাছে। ইফতেখার, বর্ধিত সভার প্রস্তুতি কেমন দেখছেন? আর বিএনপির কোনো সিনিয়র নেতা কি ইতোমধ্যে পরিদর্শনে এসেছেন? ধন্যবাদ। আমরা যেটি লক্ষ্য করছি যে প্রস্তুতি সভা, বিএনপির বর্ধিত সভার সব কিছুই মোটামুটি আগের পরিকল্পনা অনুযায়ী চলছে এবং আমি যদি আপনাকে জানিয়ে রাখতে চাই যে শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কাজগুলো এখন করছে জোর কদমে এবং আগামীকাল যে নির্ধারিত সময় সকাল 10টা, সেই সকাল 10টার আগেই এই বর্ধিত সভাস্থল প্রস্তুত হয়ে যাবে এবং যত রকমের প্রস্তুতি নেওয়া যেতে পারে সকল রকমেরই প্রস্তুতি নেওয়া হচ্ছে। সব ধরনের যে বিদ্যুতের যে প্রস্তুতি বা যে স্থানটি ঢেকে দেওয়ার সামিয়ানা দিয়ে সেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে এবং বিএনপির যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন, তারা দফায় দফায় আসছেন, এসে এই সভাস্থল পরিদর্শন করছেন এবং কাজের অগ্রগতিগুলো দেখছিলেন তারা। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে 2018 সালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দী হওয়ার ঠিক 5 দিন আগে জরুরিভাবে নির্বাহী কমিটির সভা হয়েছিল। এরপরে মূলত এই ধরনের একটি বর্ধিত সভা হতে যাচ্ছে 2025 সালে এসে এবং সভাটি অনুষ্ঠিত হচ্ছে যে জাতীয় পার্লামেন্টের যে এলডি ভবন, সেই এলডি ভবন চত্বরে মূলত অনুষ্ঠিত হচ্ছে এবং বিএনপির ব্যবস্থাপনা কমিটির যে নেতৃবৃন্দ রয়েছেন, তারা জানিয়েছেন যে বিগত 15 বছরে যে দুঃশাসনের কারণেই মূলত তারা
এই সাংগঠনিক কর্মকাণ্ডগুলো চালাতে পারেননি। তবে এবার তারা সেই সংকটটি কাটিয়ে ওঠার কারণে মূলত 5 আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের 5 আগস্টের পর থেকেই যে সকল গণতন্ত্র চর্চার যে বিষয় বা গণতন্ত্র চর্চার যে সুযোগ, সেই সুযোগগুলো নিচ্ছে বিএনপি এবং এই বর্ধিত সভা করছে। এবং আগামীকাল প্রায় 4000 নেতাকর্মী এবং জেলা উপজেলা পর্যায়ের সাধারণ সম্পাদক এবং সভাপতি পর্যায়ের নেতারা থাকবেন এখানে এবং তাদের যে কথা, তৃণমূলের যে কথা, সেই কথাগুলো শুনবেন দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং এখান থেকে আগামী নির্বাচনের অনেকটা প্রস্তুতি বার্তাও যাবে বলেই নেতাকর্মীরা মনে করছেন। তো এই ছিল সর্বশেষ তথ্য বিএনপির বর্ধিত সভা সম্পর্কে। সংসদ ভবন এলাকা থেকে জানছিলাম বিএনপির বর্ধিত সভার খবর। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। চিঠিতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে চলমান সংস্কারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন তিনি। মহাসচিবের পাঠানো চিঠিটি গণমাধ্যমে দেয়া হয়। এর আগে জাতিসংঘের মহাসচিবের উদ্দেশ্যে একটি চিঠি লিখেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের মহাসচিব যার উত্তর দিয়েছেন 25 ফেব্রুয়ারি। উত্তরে জাতিসংঘের মহাসচিব বলেন, বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের দৃঢ় সংহতি এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে সংস্কার প্রক্রিয়ার প্রতি জাতিসংঘের পূর্ণ সমর্থন রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আগামী 13ই মার্চ 4 দিনের সফরে বাংলাদেশে আসবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। বুধবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এ তথ্য জানায়। আগামী 13 থেকে 16 মার্চ বাংলাদেশে সফর করবেন গুতেরেস। গেল 7 ফেব্রুয়ারি জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান। সে সময় প্রধান উপদেষ্টার আমন্ত্রণ পত্রটি গুতেরেসের কাছে হস্তান্তর করেন তিনি। এর আগে 2018 সালে বাংলাদেশে সফরে এসেছিলেন জাতিসংঘ মহাসচিব। পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ঢাকা মহানগরীতে প্রতিদিন 3টি করে মোবাইল কোর্ট পরিচালনা করবে বিএসটিআই। দুপুরে শিল্প মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, এই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃন্দের নেতৃত্বে থাকবেন আইন শৃঙ্খলা বাহিনী। সংবাদ সম্মেলনে বলা হয়, এবছর রমজান মাস উপলক্ষে ইফতার ও সেহরিতে অধিক ব্যবহৃত বিভিন্ন ধরনের খাদ্যপণ্য সার্ভিল্যান্স টিমের মাধ্যমে খোলা বাজার থেকে সংগ্রহপূর্বক 559টি পণ্য বিএসটিআই নিজস্ব ল্যাবে পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে 47টি পণ্য পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। মানহীন এসব পণ্যকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএসটিআই। ড্রিঙ্কস, ফ্রুটস জনগুরুত্ব বিবেচনা করে গণপ্রজাতন্ত্রী পণ্যের মান নিয়ন্ত্রণ, ভেজাল প্রতিরোধ এবং পণ্যের ওজন ও পরিমাপে কারচুপি রোধের জন্য ঢাকা মহানগরীতে বিএসটিআইয়ের নিজস্ব বিজ্ঞ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষত ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং এপিবিএনের সহায়তায় বন্ধের দিন সহ প্রত্যেক দিন 3টা করে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে কোনো সরকারি পুঁজিবাজারকে অর্থনীতির বিবেচনায় সেভাবে গুরুত্ব দেয়নি। এজন্য আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে দেশে পুঁজিবাজারে উন্নয়নে কাজ করবে। সকালে রাজধানী নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জের কার্যালয়ে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশি পুঁজিবাজারে বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন বক্তারা। বলেন, বিগত সরকারের আমলে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পুঁজিবাজারকে খাদে কিনারায় নিয়ে যাওয়া হয়েছে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য ভালো আইপিও ও শেয়ার বাজারে আনার কথা বলেন সংশ্লিষ্টরা। এছাড়া বহুজাতিক কোম্পানিগুলোকে বাজারে নিয়ে আসার পাশাপাশি এই মুহূর্তে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর বিকল্প নেই বলে মনে করেন তারা। আমরা কিন্তু কোয়াইট অনেস্টলি স্টক মার্কেট একটা আলাদা জিনিস, এটার সাথে এগুলো কোনো সম্পর্ক নেই, এরকম একটা আমাদের মধ্যে মন মানসিকতা কাজ করেছে বহুদিন ধরে। সুতরাং আমাদেরকে স্টক মার্কেট অ্যান্ড আদার রিলেটেড ফোর্সেস অফ ইকোনমি হ্যাজ টু ইন্টিগ্রেট। এই যে স্টক মার্কেট, ক্যাপিটাল মার্কেট থেকে যে ইনভেস্টমেন্ট আসার সুযোগ আছে দেশের ভিতরে, দেশের বাইরে।
চট্টগ্রামে এক গ্রাহকের 11 কোটি টাকার আমানত আত্মসাতের অভিযোগে ইস্টার্ন ব্যাংক পরিচালনা পর্ষদ সহ 46 কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন গ্রাহক। আদালত মামলা গ্রহণের পর সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে। দুপুরে চট্টগ্রামে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালত মামলা গ্রহণের পর বিচারক সরকার হাসান শাহরিয়ার এ আদেশ দেন। আইনজীবী জানান, চট্টগ্রামের ব্যবসায়ী মর্তুজা আলী ইস্টার্ন ব্যাংকে চাঁদগাঁও শাখায় 2017-18 সালে 5 কোটি 80 লাখ টাকার 6টি স্থায়ী আমানত অ্যাকাউন্ট খোলেন। 2019 সালের অগাস্ট মাসে ইস্টার্ন ব্যাংকে তার নামে 2টি জাল সঞ্চয় হিসাব ও 4টি লোনের হিসাব খুলে 9 কোটি 87 লাখ টাকা হস্তান্তর করে আত্মসাৎ করে। এই ঘটনায় ইস্টার্ন ব্যাংক পরিচালনা পর্ষদ সহ 46 কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করেন মর্তুজা আলী। আমার এফডিআর এর টাকাগুলোর জন্য আমি এখন লোন দেওয়া, আমার অ্যাকাউন্টে টাকা নাই। ওনারা জাল অ্যাকাউন্ট খুলে ওই জাল অ্যাকাউন্টে সবগুলো টাকা ট্রান্সফার করে নেয়। আইডিটা কিন্তু আমার ইউজ করছে, আমার এনআইডিটি, যেহেতু ওখানে এনআইডিটা আমার প্রথমে অ্যাকাউন্ট খোলার সময় এবং সঞ্চয় অ্যাকাউন্ট খোলার সময় দেওয়া ছিল, এফডিআর এর সময় দেওয়া ছিল, ওইটাই ইউজ করছে। কিন্তু বিভিন্ন নাম্বার বিভিন্নভাবে ওখানে যোগ করা দেয়, এভাবে করে ওরা আত্মসাৎ করে ফেলছে। রাজধানীর বনশ্রী এলাকায় গুলি করে 140 ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় মূল আসামিরা এখনও গ্রেফতার না হওয়ায় বিক্ষোভ করেছে ব্যবসায়ী ও এলাকাবাসী। সকালে বনশ্রী এলাকায় তারা বিক্ষোভ করেন। এরপর রামপুরা সড়ক অবরোধ করা হয়, বন্ধ হয়ে যায় যান চলাচল, সৃষ্টি হয় তীব্র যানজটের। পরে সড়ক ছেড়ে থানায় যান বিক্ষোভকারীরা। অপরাধী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানান তারা। অপরাধী গ্রেফতার না হলে আগামী সোমবার প্রেস ক্লাবের সামনে স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। পুলিশ জানিয়েছে অপরাধী গ্রেফতার অভিযান চলছে। এই সন্ত্রাসীগুলো বহিরাগত না, অবশ্যই তারা এলাকার আশেপাশের, না হলে তারা জানে কিভাবে ব্যবসায়ী কখন যায়, কয়টা বাজে আসে, কয়টা বাজে যায়। 48 ঘন্টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত প্রশাসন কোনো কিছু জানাতে পারেনি সন্ত্রাসীরা ধরা পড়েছে কি না পড়েছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে যারা জড়িত সকলের গ্রেফতার চাই অতি দ্রুত। আগামী রবিবারের ভিতর কোনো আসামি গ্রেফতার না হয়, মালামাল না উদ্ধার না হয়, সোমবার দুপুর 12টায় আমরা প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের সমস্ত ব্যবসায়ীদেরকে নিয়ে, বিশেষ করে স্বর্ণ ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা বৃহত্তর কর্মসূচি এবং মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি পালন করব। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।